কালো অন্ধকার রাতে জঙ্গলের এক জনশূন্য রাস্তায় যদি আপনি অজানা কাউকে দেখতে পান তখন তাকে কখনো লিফট দেওয়ার ভুল করবেন না। রবি গাড়িতে আছে, গাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। মাঝ রাতের সময় তখনই একটা মেয়ে ওকে গাড়ি থামানোর ইশারা করে। রবি ওই মেয়েটাকে দেখে, তারপর গাড়িটাকে থামিয়ে দেয়। গাড়ি মেয়েটার কাছে এসে থেমে যায় আর রবি তাকে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, আপনি এই সময় এই জনশূন্য রাস্তায়? আগে আগে আমার নাম তৃষা। আমার বাড়ির লোকেরা জোর করে আমার বিয়ে এমন এক ছেলের সঙ্গে করাতে চাইছে যাকে আমি এখনো জানিও না। আর এদিকে আমি অন্য কাউকে ভালোবাসি আর তার সঙ্গে বিয়ে করতে চাই। সেই জন্যই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। প্লিজ প্লিজ আপনি আমার সাহায্য করুন প্লিজ। যার সঙ্গে পালাচ্ছ সে তাহলে কোথায়? মানে তোমার বয়ফ্রেন্ড? আমি ফোন করেছিলাম কিন্তু আগে থেকেই কোনো সমস্যায় আটকে আছে। ও বলল যে আমি যে করেই হোক যেন কোথাও রাত কাটিনি। ও সকাল অবধি আমাকে রিসিভ করে নেবে। যদি আপনি আমাকে শহর অবধি লিফট দিয়ে দেন তাহলে আমি কোনো হোটেলে থেকে যাব প্লিজ। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, বসে পড়ো। রবি তৃষাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, কিন্তু ও কি আর জানতো যে ও একটা অসহায়কে মেয়েকে নয় বরং নিজের মৃত্যুকে লিফট দিচ্ছিল। মেয়েটা নিজের ব্যাগ তুলে নেয়, তখন ওর চোখে পরিবর্তন দেখতে পাওয়া যায়। ওর নর্মাল চোখ দুটো লাল হয়ে যায়, কিন্তু তারপর যখন ও রবির দিকে ঘুরে তাকালো তখন আবার সেটা নর্মাল হয়ে যায়। ও হালকা স্মাইল করতে করতে বলল, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যদি না থাকতেন তাহলে। ইটস ওকে, কিন্তু যদি তোমার খারাপ না লাগে তাহলে তুমি আমাদের বাড়িতে থাকতে পারো। তোমার বয়ফ্রেন্ডকে ওখানে রেখে নাও। কিন্তু আপনার ফ্যামিলি? আরে সে নিয়ে চিন্তা করো না, আমার ওয়াইফ খুব বুদ্ধিমতী মেয়ে, কোনো টেনশন হবে না। আপনি খুব ভালো মানুষ। হাই রবি। রবি জয়া এর নাম তৃষা। এর পেরেন্টস জোর করে এর অন্য কোথাও বিয়ে করাতে চেয়েছিল। এর সাথে বাড়ি থেকে পালানোর সময় জঙ্গলে দেখা হয়েছিল, তাই আমি একে এক রাতের জন্য এখানে বাড়িতে নিয়ে এলাম। সকালে এর বয়ফ্রেন্ড একে আনতে চলে আসবে। আর তৃষা এই আমার স্ত্রী। হ্যালো হ্যালো, ভালো করেছো যে তুমি ওকে নিজের সাথে নিয়ে এসেছো। এসো না, ভেতরে এসো। আর তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার গরম করে দিচ্ছি। অনু আর অমলও খাওয়ার জন্য অপেক্ষা করছে। যাও। রবি প্রথম ভুল তখন করেছিল যখন ও এক অজানা মেয়েকে লিফট দিয়েছিল, আর ওর দ্বিতীয় ভুলটা ছিল যখন ওই মেয়েটাকে নিজের বাড়ির অবধি নিয়ে আসে। এটা করে রবি নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সমস্যায় ফেলে দিয়েছিল। হাই বাচ্চারা, হাই। চলো খাওয়া শুরু করো, তাড়াতাড়ি খেয়ে নাও বাচ্চারা, নাহলে আমি খেয়ে নেবো। হ্যাঁ মা, ওই আন্টিটা ভালো নয়। কেন, কি হয়েছে? মা, ওই আন্টিটা না একটা ডাইনি। অনু, অমল এরকম কথা বলে না, উনি আমাদের অতিথি, তাই না? না মা, দিদি ঠিক বলছে, ও চোখ। শোনো, এবার অনেক হয়েছে, শুয়ে পড়ো। ওফো, এই লাইটটাকেও এক্ষুনি যাওয়ার ছিল। বাইরে তো সবার বাড়িতেই লাইট আছে, শুধু আমাদের এখানেই লাইট নেই। মনে হয় ফিউজ ঢিলা হয়ে গেছে, আমি একটু দেখে আসছি। রবি যাওয়ার জন্য উঠতে লাগলো, আর তখনই মৃত্যুর খেলা শুরু হয়ে যায়। লাইট ছাড়াই সিলিং ফ্যান স্পিডে চলার কারণে সবাই ঘাবড়ে যায়। রবি, একটু দেখো তো এই পাখাটা লাইট ছাড়াই কিভাবে চলছে। আমি তো কিছু বুঝতেই পারছি না, কি হচ্ছে এই সব। বাচ্চারা ঠিক বলেছিল তোমাদের দুজনকে, আন্টি একটা ডাইনি।
আর এখন এই ডাইনি আন্টি তোমাদের সবাইকে খেয়ে ফেলবে। লোকেদের সাহায্য করা খুব ভালো কথা, কিন্তু অজানা যাকে তাকে অতিথি বানিয়ে ঘরে কখনো আনা উচিত নয়, কারণ যে কেউ যখন খুশি খুনি অতিথি হয়ে আপনার পরিবারকে শেষ করে দিতে পারে। প্রকৃতি মানুষকে আলাদা আলাদা চেহারা, মুখ আর শরীর দিয়েছে, আর তার উপর সমাজ এই জিনিসগুলোকে নিয়ে সুন্দরতার মাপকাঠিও ঠিক করে রেখেছে। রং ফর্সা, কতটা লম্বা, চুল ভালো হলে তাহলে মানুষ সুন্দর হয়। অভিষেকও এরকম অবাস্তব গুজবে বিশ্বাস করত, যার কারণে ও নিজের স্ত্রী গীতার জায়গায় অফিসে কাজ করে রমাকে ভালোবেসে ফেলেছিল। রমা খোলা চিন্তাধারার সাথে সাথে সুন্দরী আর ফর্সাও ছিল। চা গীতা, দেখতে পাচ্ছ তো আমরা দুজন ফিল্ম দেখছি। চা রাখো আর যাও এখান থেকে। গীতা কিচেনের কাছে গিয়ে ঘুরে তাকায়। তখন রমা অভিষেকের আঙুলে নিজের আঙুল ফাঁসিয়ে নিজের মাথা ওর কাঁধের ওপরে রেখেছিল। গীতা এটা দেখে মন খারাপ করে কিচেনে চলে যায় আর কিচেনে গিয়ে কাঁদতে শুরু করে। আমার সামনে আমারই স্বামী কোনো অন্য মেয়ের সাথে, যদি আমিও ফর্সা হতাম আর আমার মডার্ন চিন্তাধারা হতো। তারপর হঠাৎ গীতা কিছু ভাবতে ভাবতে নিজের চোখের জল মুছে নেয়, আর অভিষেক নিজের রুমে বিছানায় বসে বই পড়ছিল। তখনই গীতা রুমে আসে আর ওর হাতে জলের একটা জগ ছিল, যেটাকে ও সাইড টেবিলে রেখে দেয় আর দ্বিধার সাথে অভিষেককে বলে, শোনো, তুমি রমার সঙ্গে মেশা ছেড়ে দাও। যে মেয়ে বিবাহিত পুরুষের সাথে তার স্ত্রীর সামনে হাতের উপর হাত রেখে বসে, সে মেয়ে ভালো হয় না। অভিষেক এইসব শুনেই খুব বেশি রেগে যায়। এইসব কি বাজে কথা বলছো তুমি? না, তুমি রেগে যেও না। আমি আসলে এটা বলতে চাইছিলাম যে যদি তুমি রমার মতো মেয়েদেরকে পছন্দ করো, তাহলে আমি সেরকম মেয়ে হয়ে দেখাবো তোমায়, ওরকমই জামা কাপড় পরবো। আরে আগে চেহারা তো শুধরে নাও নিজের, তখন করো রমার সঙ্গে তুলনা। এক তো কালো, তার উপরে চশমা। বাবা যদি আমাকে জোর না করতো না, তাহলে আমি তোমাকে কখনো বিয়ে করতাম না। অভিষেক রেগে গিয়ে এটা বলে লাইট বন্ধ করে দেয় আর মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। বাইরে থেকে আসা চাঁদের আলোয় গীতার এক্সপ্রেশন দেখা যায়। ও একেবারে ভেঙে পড়ে আর ওখানেই বিছানায় বসে পড়ে। ক্লান্ত হয়ে ওর চোখ আবার ভিজে যায়। গীতা অভিষেকের অপমানজনক কথাগুলো সহ্য করে ক্রমাগত ওর সংসারটাকে সাজানোর চেষ্টা করে। সে বারবার ওর রঙের জন্য ওকে ইগনোর করে যাচ্ছিল। গীতা কিচেন থেকে বাইরে আসে, কিন্তু তখনই ও অভিষেককে বাইরে যেতে দেখতে পায়। ও জোরে দরজা বন্ধ করে দেয় আর গীতা ভয় পেয়ে যায়। গীতা ডাইনিং টেবিলে বসে কাঁদতে থাকে। তখনই ওর মোবাইলে একটা মেসেজ চলে আসে। গীতা নিজের মোবাইলটা তোলে, নিজের চোখের জল মোছে আর মেসেজে ক্লিক করে। যদি আপনি সমস্যায় থাকেন, দুঃখী থাকেন, তাহলে নিচে দেওয়া ওয়েবসাইটে ক্লিক করুন। আপনার সমস্ত সমস্যার সমাধান আছে। বলতে পারা আয়না, মূল্য 21,000। এই সাইট তো খুবই অদ্ভুত। কি করি, কিনে নি এই আয়নাটা? যদি এইসব মিথ্যে হয়, তখন যে সত্যিটা সামনে তার থেকে খারাপ নয় এটা। আপনার ট্রানজ্যাকশন পুরো হয়ে গেছে। আপনার দুঃখ থেকে দূরে হয়ে যাওয়ার প্রথম সিঁড়ি আপনি চড়ে ফেলেছেন। অভিনন্দন। গীতা যে দুঃখ ভোগ করছিল সেটা দূর করতে আসছিল বলতে পারা আয়না, এমন একটা আয়না যে শুধু রক্ত চায়। মনে হয় কেউ আমার সাথে মজা করেছে। বলতে পারা আয়না, এটা কিনেছিলাম।
পুরোই কালো, এতে তো কিছুই দেখতে পাচ্ছি না। আমাকে কালো দেখে ভয় পেও না, আর বলতে পারি দেখে ঘাবড়ে যেও না। আমি তোমার সব সমস্যা দূর করে দেব, তুমি শুধু আমাকে নিজের রক্ত খাইয়ে দাও। আয়নার দাবি শুনে গীতা চিন্তায় পড়ে গেল, কিন্তু বাধ্য গীতা তো নিজের সমস্যার সমাধান খুঁজছিল। কি করে থামতো? বল, তোর কি দরকার? যদি সত্যি তুমি কিছু করতে পারো তাহলে আমাকে সুন্দরী বানিয়ে দাও। যেমনটা তোমার আদেশ, কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে ফর্সা করব। ফর্সা হওয়ার জন্য গীতা রোজ আয়নাকে নিজের রক্ত চড়িয়ে ফর্সা হয়ে যাচ্ছিল। একদিন যখন রমা ওর বাড়িতে এলো, তখন ও গীতাকে চশমা ছাড়া আর ওর পরিষ্কার চেহারা দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার গীতা, তুমি চশমা ছাড়াই সব দেখতে পাচ্ছ? আর তোমার গায়ের রঙও পরিষ্কার হয়ে যাচ্ছে। বাহ, তুমি কি কোনো তন্ত্রবিদ্যা করছো নাকি? হ্যাঁ, কিছু না, বাস এমনি হলদি চন্দনের লেপ লাগাচ্ছি। হ্যাঁ, এটা তারই প্রভাব। তোমার দরকার হলে আমি তোমাকেও ফর্মুলা বলে দিচ্ছি। রং পরিষ্কার করাটা না কালো লোকেদের কাজ, ফর্সাদের নয়। এর সাথে কথা বলো না রমা, না হলে দিন খারাপ হয়ে যাবে। আর তুমি এখানে দাঁড়িয়ে আমাদের কথাই শুনতে থাকবে, নাকি চা বানিয়ে দেবে আমাদেরকে? চা তৈরি হয়ে গেছে, আনছি। তোমার খুব চিন্তা আমার মুড নিয়ে। ভালোবেসেছি, ইয়ার কি নয়। আমরা কতদিন এভাবে লুকিয়ে ভালোবাসবো অভিষেক? কিছু করো না প্লিজ, দূর করো এই বাজে মেয়েটাকে লাইফ থেকে। আমি তো বলছি বিষ দিয়ে মেরে দিচ্ছ না কেন? চিন্তা করো না রমা, সেই দিনটাও তাড়াতাড়ি চলে আসবে। কুকর্মেরও একটা সীমা হয় রমা। যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে তোমাদের দুজনকে সহ্য করছি, কিন্তু আর না। অন্যদের মনের সাথে খেলা করার জন্য তোমাদের মতো হরামিদেরকে ভয়ঙ্কর শাস্তি পাওয়া উচিত। আর সেই শাস্তি আমি তোমাদের দুজনকে দেব। তোমার সাহস কি করে হলো এইসব বলার? বলতে পারায় না। আমার সমস্যা আর দুঃখের কারণ এরাই দুজন। শেষ করে দাও এদেরকে। যেমনটা তোমার আদেশ। এসব কি হচ্ছে অভিষেক? কিছু তো গন্ডগোল আছে, পালাও এখান থেকে। না না না, ছেড়ে দাও আমাকে, ছাড়ো। আজ আমি মুক্ত হয়ে গেলাম আমি। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম বাচ্চারা, যে কখনো কাউকে এতটাও বিরক্ত করা উচিত নয় যে সে সীমা পার করে তোমাদের প্রাণেই না মেরে ফেলে। বন্ধুরা, যদি কোনো মানুষ নিজের কাজ পুরো সততার সঙ্গে করে থাকে, তাহলে তাকে সফল হতে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারবে না। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে কাস্টিং ডিরেক্টর রমন নিজের কাজকে সততার সব সীমা পার করে সেটাকে নিজের যৌন ক্ষুধা পুরো করার উপায় করে নিয়েছিল। স্যার সন্দীপ, পুরো একটা উইক কেটে গেল, কিন্তু এখনো অবধি আমরা বর্মা স্যারের হরর ফিল্মের হিরোইন খুঁজে পেলাম না। যদি এভাবেই চলতে থাকে না, তাহলে এই কাজটা আমাদের হাত থেকে যেতে বেশি দেরি লাগবে না। বস, এই আগের প্রোফাইল দেখে নাও, সব কটা মেয়ে একের অপরের থেকে বেশি সুন্দরী। তুইও না বোকার মতো কথা বলিস। আরে রাকেশ ছাবড়া, সৌমিজি এমনি এমনি কাস্টিং ডিরেক্টর হয়ে যায়নি রে, পরিশ্রম করেছে তারা। তাহলে আই থিঙ্ক স্যার আমাদের একটা ওপেন অডিশন রাখা উচিত। আমার পুরো বিশ্বাস যে কোনো না কোনো নতুন চেহারায় আমাদের হিরোইন অবশ্যই পেয়ে যাব। তুমি ঠিক বলছো। একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়াতে অডিশনের সব ডিটেলস আপলোড করে দাও, কিন্তু অ্যাড্রেস এখানকার নয়, মাড আইল্যান্ডের অফিসে রেখেও। ওই জায়গাটা আমার জন্য খুব লাকি। আমার ক্যারিয়ারের শুরু ওখান থেকেই শুরু হয়েছিল। তুই তাড়াতাড়ি এই কাজ শেষ করে নে, আমাদের তাড়াতাড়ি ওখানে যাওয়ার জন্য বেরোতে হবে।
ওকে বস। রমন আর সন্দীপ মাড আইল্যান্ডের অফিসে পৌঁছে অডিশনে সেট আপ করার কাজে লেগে পড়ে। কাজ শেষ করতে করতে ওদের রাত হয়ে গেল, আর রাত হওয়া মাত্রই দুজন গুরু আর চেলা মদ খাওয়ার জন্য বসে পড়ল। রমন স্যার, আমার মা বলে যে আপনি আমাকে মদ খাওয়া শিখিয়ে আমাকে খারাপ করে দিয়েছেন। তাহলে ঠিক আছে, আজকের পর তুই শুধু দুধ খেয়ে নিবি। আরে এত রাতে কে এসেছে? যা দেখ তো। আগে বলুন। স্যার, আমি ওই ট্রেসবুকে অডিশনের মেসেজ দেখেছিলাম, 12টার অডিশন, সেই জন্যই এসেছি। আরে বাবা, অডিশনের টাইম রাত 12টার ছিল না, সকাল 12টার সময় হবে। আপনি সকালে আসুন 12টার সময়। দেখুন স্যার, যদি আপনি এখনই আমার অডিশন নিয়ে নেন তাহলে খুব ভালো হবে। আমি অনেক দূর থেকে এসেছি। কত দূর থেকে? নরক থেকে এসেছো নাকি? এরকমটাই ভেবে নিতে পারেন, কিন্তু স্যার প্লিজ অডিশন এখনই নিয়ে নিন না। সন্দীপ স্যার যখন এত রিকোয়েস্ট করছে তাই নিয়ে নেওয়া হোক অডিশন। তুই চল, ক্যামেরা লাইটস অন কর। স্যার এখন এটা কি করে পসিবল? আরে কেন পসিবল নয়? সন্দীপ স্যার, যদি ইচ্ছে থাকে তাহলে সব পসিবল। আপনি এমনিতেও সব কিছু ম্যানেজ করে নেন। আপনি আমার নাম কি করে জানলেন? ব্যাস এমনিই জেনে গেছি। এক্ষুনি আপনি বললেন না যে আপনি নরক থেকে এসেছেন, তাই নরক থেকে যারা আসে তারা সব কিছু জানে, নাম, জন্ম। এইভাবে ঘুরে নাক দেখানোর বদলে তুমি সোজা সোজা বলো যে তুমি আমার নাম কি করে জানতে পারলে, না হলে চলে যাও এখান থেকে। আরে শুনে নিয়েছে হবে আমার মুখ থেকেই তোর নাম, অযথা কেন ইস্যু বানাচ্ছিস? আর্টিস্টের একটু রেসপেক্ট করতে শেখ। চল এবার অডিশনের ব্যবস্থা কর। খারাপ যখন শরীরে রক্ত হয়ে দৌড়তে লাগে তখন মানুষ শয়তান হয়ে যায়। এমনই অবস্থা রমনের ছিল। মাঝ রাতে ছোট কাপড় পরে একটা মেয়ে অডিশন দিতে কি এসেছে, যৌন ক্ষুধা ওর চোখ থেকে পড়তে শুরু করলো। রমন সঙ্গীতার লাভ ওঠানোর মন মানিয়ে ফেলেছিল, কিন্তু ও কি জানতো যে এই অডিশন ওর জীবনের শেষ অডিশন হতে চলেছে। দেখো, তোমাকে এখন আমার 3 অবধি গোনার সাথে সাথে এই ক্যামেরার দিকে পুরো রাগের ভাবে দেখতে হবে, এমন ভাবে যেমন ভাবে কোনো ডাইনি নিজের শিকারকে দেখে। সো 1 2 3 অ্যান্ড অ্যাকশন। এবার তুই জ্যান্ত বাঁচবি না। প্রত্যেকটা পাপ মানুষের সামনে ঘুরে ফিরে আসে। আরে বাহ, ডায়লগ না পাওয়া সত্ত্বেও এত রিয়েলিস্টিক ডায়লগও বলে দিলে, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। এটাকেই রিয়েলিস্টিক অ্যাক্টিং বলা হয়, বড় বড় হিরোইনরাও করতে পারে না। মাইন্ড ব্লোয়িং। সন্দীপ, কাল অডিশন ক্যান্সেল করে দে, এখন আর অডিশন নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আর হ্যাঁ, ডাইরেক্টর বর্মাকে কল করে বলে দে যে তার হিরোইন খুঁজে পেয়ে গেছি। কি নাম জানো তোমার? আগে সঙ্গীতা। সঙ্গীতা সঙ্গীতা সঙ্গীতা। স্যার, কোথায় হারিয়ে গেলেন? না কিছু না, তোমার নাম শুনে কিছু কথা মনে পড়ে গেছিল। সন্দীপ, তোর কি মনে হয়, কেমন লাগলো? ভালো অডিশন ছিল স্যার, আমার খারাপ বিহেভিয়ারের জন্য ভেরি সরি সঙ্গীতা ম্যাম। ইটস ওকে। এখন সরি ওয়ারি যদি হয়ে যায় তাহলে এবার অডিশনটাও চেক করে নেই। বস, ব্যাটারি ডাউন হয়ে গেছে। ইটস ওকে, ব্যাটারি চেঞ্জ করে নে। সরি স্যার, আমি তাড়াহুড়োতে ব্যাটারির অন্য সেট আনতেই ভুলে গেছি। স্যার প্লিজ
দয়া করে রেগে যাবেন না, আমি এক্ষুনি লোখনওয়ালা অফিসে গিয়ে নিয়ে আসছি। 1.5-2 ঘন্টার মধ্যে ফিরে চলে আসবো স্যার। তারপর অডিশন চেক করে এনাকে পাঠিয়ে দেব। তোর সব সময়ের এই নাটক। আগামী সুপারস্টারের এক একটা মিনিট খুব দামি হয়, বুঝতে পারলি? যা তাড়াতাড়ি নিয়ে আয়। আমরা মনে করি যে সময় পেরিয়ে যায়, সেটা পেরিয়ে যায় আর কখনো ফিরে আসবে না, কিন্তু এরকমটা মোটেই হয় না। সময় এমন একটা চাষের নাম যেটা প্রত্যেক পেরোনোর সময় আমরা নিজেদের হাতে জমিতে পুঁতে থাকি, আর একটা সময় পর নিজের কর্মের ফসল আমাদেরকে নিজেকেই কাটতে হয়। আজকে রমনের কর্মের ফসল কাটার সময় এসে গেছিল। অ্যাকচুয়ালি মুভিতে তোমার ক্যারেক্টার খুবই বোল্ড আর স্ট্রং। এই হরর মুভিতে হিরোইন নিজের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে, একটু এক্সপোজও করতে হবে। আপনার কোনো প্রবলেম নেই তো? না স্যার, আমার কোনো প্রবলেম নেই। আজকাল তো এইসব কমন ব্যাপার। যদি কোনো কম্প্রোমাইজ করতে হয় তখন? চিন্তা করো না রমন, আমি কম্প্রোমাইজ করার জন্য তৈরি আছি। শুধু একবার বলে দাও যে গতবারের মতো এইবার আমাকে ইউজ করার পর তুমি আমাকে মারবে না। কে তুমি? বললাম তো, আমার নাম সঙ্গীতা, সেই সঙ্গীতা যাকে তোমরা এই বাংলোতেই জ্যান্ত পুঁতে দিয়েছিলে। এসব কি আর কি করছো? ক্যারেক্টার থেকে বাইরে এসো সঙ্গীতা। অনেক বছর ধরে, কবে থেকে পালন করছি আমি এই ক্যারেক্টারকে স্যার। এত সহজে কি করে বাইরে চলে আসবো? এটাই তো আমার আসল ক্যারেক্টার। আরে 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 তোমার তোমার চেহারা কি হয়ে যাচ্ছে? আরে সেরকমই হয়ে যাচ্ছে যেমনটা তুই করেছিলি এখানেই, এই জায়গাতেই। তুই আমাকে জ্যান্ত পুঁতে দিয়েছিলি না? এখন আমি তোকে এখানে পুঁতে দেব। এখানে একা থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি রমন। তুই থাকলে একটু মজা পাবো। না না, এটা হতে পারে না। তুমি তুমি তো মরে গেছিলে, তাহলে তাহলে তুমি এখানে কি করে চলে এলে? যখন প্রতিশোধের রাগ আকাশটাকে চিরে দেয় না রমন, তখন মৃতরাও আবার ফিরে আসে। না সঙ্গীতা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমার এরকম করা উচিত হয়নি। ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোর মতো লোকের হাতে মরে যে মেয়েরা ডাইনি হয়ে যায়, ওদের কাছে ক্ষমা নয়, মৃত্যু হয়, মৃত্যু। আজকের আমার এই অডিশন তোমার জীবনের শেষ অডিশন ছিল রমন। এখন তুই অডিশন নেওয়ার নাম করে কোনো মেয়ের ধর্ষণ করতে পারবি না। না না, প্লিজ আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না। জীবনে একটা কথা সবসময় মনে রেখো বন্ধুরা, খারাপ কর্মের যে বীজ আমরা পুঁতে থাকি তার ফসল এই জন্মেই আমাদের কেটে যেতে হয়। সন্দীপ এই খারাপ কাজ থেকে দূর ছিল, সেই জন্য বেঁচে গেছে। কিন্তু আপনারা ভুলেও কোনো মেয়েকে ধর্ষণ করবেন না, আর না ধর্ষণ হতে দেখবেন, নইলে সঙ্গীতা আজও এখানেই আছে আমাদের সবার মাঝে। একা থাকা মানুষের জন্য খুব মারাত্মক হতে পারে। যদি একাকিত্ব কারোর জীবনে থাকে, তাহলে তাকে নিজের একাকিত্বকে দূর করার জন্য কোনো অভ্যাস শুরু করা উচিত, বা আগে এগিয়ে অন্যদের সাথে বন্ধুত্ব করার জন্য মনস্থির করা উচিত। কিন্তু ভুলেও কোনো জড় বস্তুর সঙ্গে মন লাগানোর ভুল করা উচিত নয়। কিন্তু এই ভুল করার থেকে সূর্য নিজেকে থামাতে পারল না। সূর্য এক জায়গায় একটা ভালো চাকরি করছিল, খুব টাকাও রোজগার করছিল, কিন্তু শহরের ছোটা দৌড়ের কারণে ও একদম একা ছিল। চাকরি থেকে বাড়িতে ফিরে এসে সবার আগে অবধি ঘর সাজানোর পর আবার সেটাকে নষ্ট করে দেওয়া সূর্যের রুটিন ওয়ার্ক ছিল। এরকম করে নিজেকে ব্যস্ত রেখে নিজের একাকিত্বকে দূরে রাখত। সূর্যের এই অভ্যেসটাই হয়তো ঠিক ছিল। ও
ওর এই অদ্ভুত পাগলামি ব্যবহারের থেকে না তো কারোর সমস্যা ছিল আর না নিজের কোনো লোকসান। কিন্তু একদিন খবরের কাগজ পড়ার সময় ওর নজর বিজ্ঞাপনে পড়ে যায়। একটা বলতে পারা ইলেকট্রনিক পুতুলের সাহায্যে লোকেদের একাকিত্ব দূর করার দাবি করছিল। বিজ্ঞাপন দেখেই সূর্য এক্সাইটেড হয়ে গেল আর ও কাগজে দেওয়া ওয়েবসাইটে গিয়ে ওই পুতুলটা কিনে নিল। কিন্তু ওই বেচারা এটা কি জানতো যে ওটা বলতে পারা পুতুল নয়, ওর মৃত্যুর পুতুল কিনছে। স্যার, আপনার পার্সেল এখানে এখানে সাইন করে দিন। হাই, আমার নাম পুতুল। কিন্তু যদি তোমায় আমার এই নামটা পছন্দ না হয় তাহলে তুমি নিজের পছন্দ মতো যে কোনো একটা নাম রেখে দিতে পারো। তুমি কি আমার নাম বদলাতে চাও? তুমি কি আমার নাম বদলাতে চাও? না, তোমার নাম আমার পছন্দ হয়েছে পুতুল। ধন্যবাদ। এবার এই লতায় এটাও বলে দাও যে তোমাকে আমি কি নাম ধরে ডাকবো। সূর্য, তুমি আমাকে সূর্য বলে ডাকতে পারো। হ্যালো সূর্য, কেমন আছো তুমি? আমি ভালো আছি পুতুল, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এই বাড়িতে কি সূর্য আর পুতুল ছাড়া আর অন্য কোনো সদস্য আছে? যদি থাকে তাহলে পুতুল তার সাথে দেখা করতে চায়। না পুতুল, দুর্ভাগ্যক্রমে তুমি আর আমি ছাড়া এই রেন্টেড হাউসে আর কেউ থাকে না। দাঁড়াও, আমি তোমার সুন্দরতা আরো বাড়িয়ে দিচ্ছি। এখানে বাড়ির মালিকেরা একটা আলমারি রাখা আছে, ওতে হয়তো তোমার জন্য কাপড় পাওয়া যায়। এটা ভালো হয়েছে যে পুরনো ভাড়াতে এখানে কিছু কাপড় ছেড়ে গেছে। এটা তো মনে হচ্ছে পুতুলের জন্যই বানানো হয়েছে। দেখো কত সুন্দর কাপড় এনেছি তোমার জন্য। তুমি খুব সুন্দর দেখাচ্ছ। একাকিত্ব রোগে ভোগা সূর্য প্রথমে তো কিছু না ভেবেচিন্তে প্রাণহীন ডল নিল, তারপর ওকে এক অজানা লোকের কাপড় পরিয়ে দিল। ওই কাপড় তনুর ছিল। তনু এক নম্বরের জেদি মেয়ে ছিল। ওর মোবাইলে গল্প শোনার খুব অভ্যাস ছিল, যে কারণে একদিন ওর বাবা ওর মোবাইলটা কেড়ে নেয়। বাবা, আমি কতবার বারণ করেছি যে এইভাবে আমার থেকে মোবাইল নিও না। আমি মোবাইল নিইনি, আমি নিতে বাধ্য হয়েছি তনু। এই মোবাইলের কারণে না তুমি পড়াশোনা করো না কিছু লেখো, শুধু সকাল থেকে এতে গল্প শুনতে থাকো। এইভাবে চলতে থাকলে তুমি ফেল হয়ে যাবে। আজ তুমি আমার পাস আর ফেল হওয়া দেখতে পাচ্ছ। ছোটবেলা থেকে আজ অবধি কতগুলো এক্সাম দিয়ে ফেলেছি, তখন কেন দেখাওনি এই ভালোবাসা আমাকে? মা বান্ধবীদের সঙ্গেই মত্ত থাকতো আর তুমি নিজের কাজে। মা বাবা থাকা সত্ত্বেও অনাথের মতো বড় হয়েছি আমি। তুমি শুধু বড় হওনি তনু, খুব নোংরাও হয়ে গেছো। যদি এতই রাগ হচ্ছে তাহলে যাওয়ার আগে মেরেই দাও না আমাকে, সব প্রবলেমই শেষ হয়ে যাবে। তোমার যা ইচ্ছে করো, মরতে চাইলে মরে যাও, কারণ এই মোবাইল এখন তোমাকে দেওয়া হবে না। এরই জন্য তোমার আজ এই অবস্থা। ঠিক আছে ড্যাড, যদি তুমি এটাই চাও তাহলে এটাই ঠিক। হয়তো আমি মরে গেলেই তুমি খুশি হবে। তনুর মরে যাওয়ার পর ওর বাবার খারাপ অবস্থা হয়ে গেল। সে ওই বাড়িটা ওই অবস্থাতেই ছেড়ে ওখান থেকে চলে যায়। সূর্য আর নিজের ডলকে সেই তনুর কাপড় পরিয়েছিল, আর এটা হওয়া মাত্রই পুতুলের আওয়াজ একদম নর্মাল মেয়েদের মতো হয়ে গেল। পুতুল, এই কাপড় পরে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। যদি আমাকে সুন্দর দেখতে লাগে তাহলে তোমাকেও হ্যান্ডসাম দেখতে লাগছে। তুমি তো একদম সত্যিকারের মেয়েদের মতো কথা বলছো। আমি তোমার কথা বলার ঢং দেখে খুব খুশি হয়েছি সূর্য, সেজন্য আমি নিজের আওয়াজ বদলে নিয়েছি। তোমার আওয়াজ খুব মিষ্টি, মন করছে গোটা জীবন তোমার কথা শুনতে থাকি। যদি তোমার এটাই ইচ্ছে তাহলে এই আওয়াজ সারা জীবন এরকমই হয়ে যেতে পারে, কিন্তু একটা শর্ত আছে।
কেমন শর্ত? তোমাকে প্রত্যেক দিন রাত্রে আমাকে একটা নতুন গল্প শোনাতে হবে। যদি বারণ করো তাহলে আমার আওয়াজ আবার মেশিনের মতো হয়ে যাবে। না না, এরকম করো না। এই আওয়াজটা ভালো, শুধু ভালো নয়, খুব ভালো। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি তোমাকে প্রত্যেক দিন একটা নতুন গল্প শোনাবো। আর যেমন কি এখন রাত হয়ে গেছে, তাই আজকের গল্প হলো তোমারই মতো এক সুন্দরী মেয়ের গল্প। সূর্য পুতুলকে প্রত্যেক দিন রাতে গল্প শোনানোর কথা তো দিয়ে দিল, কিন্তু ও এটা জানতো না এই কথা দিয়ে ও নিজের জীবনের সব থেকে বড় ভুল করেছে। পুতুল সূর্যকে একটা রুটিনে বেঁধে দিয়েছিল। মানুষের যদি কোনো বাধ্যতা না থাকে তাহলে তাকে অনুশাসন আর নিয়মে বাঁধাটা খুব কঠিন কাজ হয়। খুব তাড়াতাড়ি সেই রাত চলে এলো যেটার ভয় ছিল। সূর্য পুতুলকে গল্প শোনাতে শোনাতে ঘুমিয়ে পড়ে। সূর্য, সূর্য ওঠো, বলো না অশ্বত্থ গাছের ডাইনি কি করলো? তারপর সে ঘুমিয়ে পড়ল। তুমিও আমার বাবার মতো, তারও নিজের মেয়ের প্রতি কোনো ফিলিংস ছিল না, আর তোমারও নেই। সূর্য ওঠো, গল্প মাঝপথে ছেড়ে দেওয়াটা আমার মোটেই পছন্দ নয়। ওঠো। ঘুমোতে দাও না পুতুল, আজ অফিসে অনেক কাজ ছিল। আমি এই গল্পটাই তোমাকে কাল শুনিয়ে দেব। এখন প্লিজ ঘুমোতে দাও, আর তুমিও বিশ্রাম করো। না, করতে পারবো না আমি বিশ্রাম। এত বছর ধরে আমি বিশ্রামই তো করছিলাম। পুতুল, এটা তুমি কি করছো? আমার চুল ছেড়ে দাও। ব্যাস, অনেক হয়েছে ড্রামা। আমি কোনো পুতুল টুতুল নয়, আমার নাম তনু। আমার জামা কাপড় তুমি এই পুতুলকে পরিয়ে আমাকে এই নতুন রূপ দিয়েছো। এবার চুপচাপ আমাকে গল্প শোনাও, না হলে আগে শুধু আমি মরেছিলাম, এবার আমি সবাইকে মেরে ফেলবো। না না, আমাকে মেরো না, আমি শোনাচ্ছি গল্প। সেই রাজা জঙ্গলে গেল, তখন ওখানে সে একটা শুকনো পুকুর দেখলো। ওই পুকুরের মধ্যিখানে একটা শুকনো কুয়ো ছিল। কুয়োর চারিদিকে কালো রঙের প্রাণীরা নিজের বাসা বানিয়েছিল। রাজা আস্তে আস্তে ওই কুয়োর কাছে গেল। সূর্য গল্প শোনাতে শোনাতে থেমে যায়। তনু, আমাকে বাথরুমে যেতে হবে। বললাম না তোমাকে, যতক্ষণ না গল্পটা শেষ হয়ে যাচ্ছে তুমি কিছু করবে না। শোনাও। না, আমাকে যেতেই হবে। তনুর কথার অমান্য করবি, ঠকবাজ। মৃত্যু জীবনের এমন একটা বাঁক যেটা যখন ইচ্ছে সামনে এসে দাঁড়িয়ে যায়। কিন্তু যদি সূর্য একটু ধ্যান দিত তাহলে সে নিজের মৃত্যুর হাত থেকে বেঁচে যেত। একাকিত্ব দূর করার জন্য কৃত্রিম জিনিসের ব্যবহার আমাদের কখনো করা উচিত নয়। এই কৃত্রিম জিনিস আমাদের থেকে নিজেদের আসল অস্তিত্ব কেড়ে নেয়। সেই জন্য আমাদের সেরকম বন্ধু বানানো উচিত যাদের সামনে থেকে দেখা যায়, যাদের মধ্যে প্রাণ থাকবে, অনুভব থাকবে, প্রেম থাকবে। তনু মোবাইলের জন্যই মরেছিল। সূর্য, পুতুল আর তনুর জন্য এখন কে জানে কার একাকিত্বের নম্বর রয়েছে। আমাকে কথা দিয়ে সেটা ভেঙে দেওয়ার এটাই আসল শাস্তি, মৃত্যু। আজকের গল্পে একটা মজার কথা লুকিয়ে আছে। আপনারা সবাই এটা মন দিয়ে শুনবেন। এই জীবন কর্ম অনুযায়ী চলে, আর আমরা মানুষ আমাদের সব কর্মের ফল এই জন্মেই পেয়ে যাই। ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে। যদি মানবতাকে লজ্জিত করে দেওয়ার মতো খারাপ কাজ করা হয় তাহলে তার ফল সেটাই হবে যেটা রঘু আর কালিয়া পেতে চলেছে। তোকে বলেছিলাম না আমি কালিয়া 10 টাকার চাকনা আরো নিয়ে নে, কিন্তু না, তুই শুনিস কথা আমার। আরে হয়ে গেছে ভুল ভাই, দুবারের মতো বেঁচে আছে, শেষ করো তাড়াতাড়ি।
তারপর ঘরেও যেতে হবে। আরে কিন্তু যাবো কি করে? কোনো বাস আসলে তবেই তো যাবো নাকি? এই দেখ, এটা তো শেষ হয়ে গেল। কি সুরে আওয়াজটা এলো! চলে এসো ভাই, চলে এসো, এটাই শেষ বাস। ও কাকু, আগে যাও, আমরা সান্তাক্রুজ নয়, ধারাবি যাব। চল ফট। আরে কি চল ফট বলছো বাবা? তোমাদের ভাগ্য খুব ভালো, আমি আজকেই ধারাবিতে ঘর নিয়েছি রহমান দাদার কাছে, আর আমার এই রামপিয়ারি বাসও আমার সঙ্গে ধারাবিতেই থাকবে। চলে এসো। আরে এত ভাবছো কি? তোমাদের ভালো সময় চলছে, এসো, চলে এসো। মনে হচ্ছে ভগবান আমাদের ভাগ্যটা একবারে সোনার অক্ষরে লিখেছে। ফুল সম্মান পাচ্ছি ভাই, মন থেকে। আয় কালিয়া, চলে আয়। ঠিক আছে, চলো। যখন কন্ডাক্টর আছে রাজি, তখন কি করবে রঘু আর কালিয়া মাঝি। রাত 1টার সময় নিজের এলাকার বাস পাওয়াটা রঘু আর কালিয়াকে ভাগ্যের জোর মনে হচ্ছিল, কিন্তু ওরা জানতো না যে ওই বাস আর ওই কন্ডাক্টর ওদের জন্য ন্যায়ের দণ্ড নিয়ে এসেছে, যেটা যে কোনো সময় ওদের উপর বজ্রের মতো ফেটে পড়বে। দণ্ড বিচিত্র, আর যে দণ্ড দেবে সেটাও ধারণার বাইরে। আবে এভাবে কি দেখছিস? টিকিট ছিঁড়তে চাস আমাদের? যদি নিজেকে খারাপ অবস্থায় দেখতে চাস তাহলে চেষ্টা করে দেখে নে। তোমাদের তো পার্মানেন্ট টিকিট কাটা হয়ে গেছে, তাই আর কোনো টিকিটের প্রয়োজন নেই। আরে আমি বলতে চাইছিলাম যে আমরা সবাই তো একই এলাকার, তাই এখন তো তোমরা দুজন স্টাফ হয়ে গেছো, তাই না? আর স্টাফদের টিকিট কেউ আবার কাটে নাকি? আচ্ছা, তাহলে তুই পুরো কথাটা তাড়াতাড়ি বুঝিয়ে দিলি, না হলে রামপুরি ঢুকে যেত তোর পেটে, বেরোতো বুক চিরে দিয়ে। ঠিক সেইভাবেই না, যেমনটা আজ থেকে 10 বছর আগে তোমরা একটা অসহায় বাচ্চার সঙ্গে দুষ্কর্ম করে ওকে মেরেছিলে, যখন এই বাস এক্সেল ভেঙে যাওয়ার কারণে আরে কলোনিতে দাঁড়িয়েছিল। শরীরের খিদে তো মিটে গেছে ভাই, এখন এই এঠো বাসনের কি করি? একে জ্যান্ত ছেড়ে দিলে তাহলে পুলিশকে সব বলে দেবে, মেরে দিয়ে কে? এটাই ঠিক হবে, মেরে দে। সেই সময় আমিও এই বাসেই ছিলাম, আমি সব দেখেছিলাম, কিন্তু কিছু বলতে ভয় পেয়ে গেছিলাম। তার উপরে মেয়েটার খুন, আমি এই কথাটা কাউকে বলিনি, কিন্তু কিন্তু কি? এই কথাটা বুকে চেপে রাখার জন্য আমি অস্থির হয়ে পড়লাম। যেমন যেমন দিন পেরিয়ে যাচ্ছিল, আমার বাঁচাটা কঠিন হয়ে যাচ্ছিল, আর কিছু না করতে পারার গিল্টের কারণে আমি এই বাসেই আত্মহত্যা করে নিলাম। সেদিন থেকে আমি এই বাস আর ওই মেয়েটা তোমার এই বাস স্টপেই অপেক্ষা করছিলাম, যেখান থেকে তুমি ওকে তুলেছিলে। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আজ সেই অপেক্ষা শেষ হলো। আবে ও রামগোপাল বর্মা, এ কি তুই এখানে ভূতের ফিল্ম বানাচ্ছিস? মানে তুই এমন ভাবে বলছিস যেন কোনো ভূত তোমরা দুজন। কিছু সন্দেহ আছে? দেখো দেখো ভূত কাকা, না না, ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরো না আমাদেরকে, ভুল হয়ে গেছে আমাদের, আমাদের মেরো না, এরকম আর কখনো করে দাও। ভবিষ্যতে তুমি কি ভুল করবে, এই শাস্তিটা সেটা নয়, এই শাস্তিটা সেটার ফল যেটা তুমি আগে করেছিলে। রঘু আর কালিয়া তো ওদের কর্মের শাস্তি পেয়ে গেল, কিন্তু এরকমই কিছু ভুল হওয়ার কারণে যদি আপনার মনও অস্থির হয়ে পড়ে, তাহলে আরে কলোনি সান্তাক্রুজের বাসে আপনাদেরকেও স্বাগত জানাই।